রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরণ্যক আদিত্য কাপুরের ফোন পেয়ে রিসিভ করেছে, কথা বলছে। রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই জন্য দুজনেই খুব চিন্তিত। আরণ্যক গরিমাকে ছেড়ে যেতে পারছে না, কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছে, খেতে পারছে না, ঘুমোতে পারছে না। যদি জানতে পারতো যে রোশনাই ঠিকঠাক আছে তাহলেই ওর পক্ষে যথেষ্ট হতো। ওর পক্ষে এখন রোশনাইকে খুঁজতে যাওয়া সম্ভব না। এই রকম যখন কথাবার্তা ওরা বলছে, সেই সময় দেখেছি গরিমা সিঁড়িতে নামছে। আদিত্য বলছে, তুমি নিজেকে ঠিক রাখো, তোমার উপর অনেক দায়িত্ব, গরিমাকে দেখতে হবে, তাই তুমি উত্তেজিত হও না। রোশনাইয়ের কোনো খোঁজ পেলে ঠিক তোমাকে জানাবো। আমিও তো খুব চিন্তিত, তুমি আর আমি দুজনেই তো রোশনাইকে ভালোবাসি। সেই সময় গরিমা আরণ্যককে ডেকেছে, বলছে আরণ্যক। তখন আরণ্যক আদিত্যকে বলল যে গরিমা এসছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। গরিমা জানতে চাইলো রোশনাইয়ের কোনো খবর পেলে। পেছন ঘুরে তাকিয়েছে আরণ্যক, বলছে দেখো, আমি কোনো রাগবশত জানতে চাইনি। আমি জানতে চেয়েছি যে মেয়েটা কোথায় গেল, হারিয়ে গেল কিনা। সেই জন্য আমি মা হতে চলেছি, তাই আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতির প্রকাশ ঘটছে। আমি যে রোশনাইকে ভালোবাসি তা কিন্তু না। তুমি যেহেতু রোশনাইয়ের জন্য চিন্তিত, খুবই অস্থির হয়ে আছো, সেই জন্যই আমি জানতে চেয়েছি। তখন আরণ্যক বলল, না, রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর তুমি বা কেন জিজ্ঞেস করছো? তুমি নিজের শরীরের দিকে যত্ন নাও। তখন গরিমা বলছে, দেখো, আমার তো শরীরটা ভালো নেই, জানো তো, অনেক মেয়ে বাচ্চা হতে গিয়ে মারা যায়। যদিও এগুলো আগে ঘটতো, এখনকার দিনে এসব কমে গেছে, তাও আমার কেন এত পেটে ব্যথা হয় আমি বুঝতে পারি না। আমারও তো বন্ধুবান্ধব আছে, তাদের তো এরকম হয় না, আমি কি তাহলে বাঁচবো না? আরণ্যক বলছে, এইসব তুমি কি কথা বলছো, এরকম বলো না, ডাক্তারবাবু তো বলেছেন সব ঠিক আছে, এরকম হতেই পারে। বলল, আচ্ছা আরণ্যক, তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ, তোমাকে ভালোবাসি, কেন বাসবো না? বললো, না, এটা তুমি ঠিক কথা বলছো না। আমি তোমার দায়িত্ব, আর রোশনাইকে তুমি ভালোবাসো, এটা তুমি অস্বীকার করতে পারবে না। আমি হয়তো তোমাকে শারীরিকভাবে আটকে রেখেছি, কিন্তু মনটা তোমার পড়ে আছে সেই রোশনাইয়ের দিকে। চুপ করে আছে আরণ্যক, কোনো কথা বলছে না। বলছে, আমি যদি জোর করে বিয়েটা না করতাম তাহলে হয়তো তুমি আমার কাছে কোনো দিনই আসতে না। বলছে, তুমি এখন এসব কথা এখন বলো না। আমি কি তোমার যত্ন করি না? আমি রেসপন্সিবিলিটি নিইনি? বলছে, হ্যাঁ, তুমি 100% আমার যত্ন করো, আমার দায়িত্ব পালন করো। আমাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, অনেক খাবার কিনে দিয়েছো, যেগুলো খেলে আমার আর আমার বাচ্চা সুস্থ থাকবে। কিন্তু দেখো, আমি ঘরে একা থাকি, তুমি তো গিয়ে জিজ্ঞেস করো না আমি কি করব বা আমার কেমন লাগছে। আমার খুব খারাপ লাগে, বাড়িটা আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে, এখানে থাকতে ভালো লাগে না। বলছে, তুমি শান্ত হও, নিজের মনকে স্থির করো। দেখো, আমি তো তোমার পাশে আছি, তুমি কেন চিন্তা করছো? একেবারেই চিন্তা করো না, তুমি ওপরে চলো। জানতে চাইছে যে রোশনাই যদি ভালো থাকে তুমিও নিশ্চয়ই ভালো থাকবে। আরণ্যক চুপ করে আছে, বলছে যে আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, যুদ্ধ করছো তুমি সব সময়। রোশনাইয়ের একটা খবর পেলে তুমি শান্ত হয়ে যাবে। কিছুই আর ও বলছে না। দেখেছি ওদেরই বোন দুষ্টু, সে গেছে ডাক্তারবাবুর কাছে, যাকে ও ভালোবাসে, সেখানে গিয়ে ওর মনের কথা বলছে। কিন্তু ডাক্তার চলে যাচ্ছিল, বলছে আমি তোমার কোনো কথা শুনবো না। ও মন খারাপ করে দাঁড়িয়ে আছে, বলছে আমি তোমায় কিছু দিতেও পারবো না। বলছে, আমি কিছু নিতে বা দিতে আসিনি, আমি একটা কথা শেয়ার করতে এসেছিলাম। বলছে, আচ্ছা ঠিক আছে। ডাক্তার বলল, বলো তুমি কি বলতে এসছো, তোমার জন্য আমার একটু হলেও সময় আছে। তখন ও জানিয়েছে যে ওর বাবা কি অন্যায় করেছে লালনদের পরিবারের সাথে, আর সেই লালন ওরই কাজিন সিস্টারের হাজব্যান্ড। টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে সম্পত্তি করেছিল, এখন ওরা দখল চাইছে। সেই জন্য একেবারেই মন ভালো নেই। ওর বাবা যে এরকম কাজ করেছিল ওরা কেউ জানতো না।
বলছে এখন কি হবে? তখন ডাক্তার বলছে দেখো তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা এরকম ভাবছো কেন? বাবার দায়টা তো তোমার উপর বর্তায় না। ওটাও মন খারাপ করছে, বলছে যে এটা একটা চরম অন্যায় হয়ে গেছে, কান্নাকাটি করছে। তখন বলল তুমি কেঁদো না, বলল এ নাও জল খাও, জল দিল, দুষ্টু জল খেলো। তারপর বলছে দেখো আমি চাই বাড়িতে তোমার কথা বলতে। বলছে তার মানে? বলছে আরে আমি এক পা এগোচ্ছি, তুমিও এক পা এগোও, আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গিয়ে আমরা যদি এক হই। অবাক হয়ে গেছে দুষ্টু, বলছে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো না? বললো হ্যাঁ ভালোবাসি। বলছে তাহলে আমরা একসাথেই পথ চলবো। দেখো তোমার বাবা কি করেছে আমি সেটা দেখতে চাই না, আমি দেখতে চাই যে তুমি মানুষ হিসেবে কেমন, এটাই বড় কথা। দুষ্টু বলল যে আমিও রাজি আছি। ওরা দুজনে যাবে লাঞ্চ খেতে, ওর কিছু পেশেন্ট আছে, বলল গাড়িতে তুমি বসো, আমি কাজটা সেরেই তোমার সাথে যাচ্ছি। হাত ধরে দুজনে বেরিয়ে গেল চেম্বার থেকে। এদিকে দেখেছি আয়ুষ বাড়ি ফিরছে, বাড়িতে সাজো সাজো রব, ওর মা খুব রেগে আছে। দোর্দণ্ড প্রতাপ একজন মহিলা, গ্রামের লোকেরাও জানে, খুব রাগী। ছেলে 2 বছর কোনো যোগাযোগ করেনি, আসতে চেয়েছিল কিন্তু ওর মাই আসতে দেয়নি। চেনে না জানে না এরকম একটা মেয়ের সাথে বিয়ে করেছে, নিজে হাতে বিয়ে দিতে পারেনি, বাকি 2 ছেলের বিয়ে নিজে দিয়েছিল। কিন্তু কোন পরিবারের মেয়ে যারা কোনো খোঁজ খবর দিল না? আর বিদেশি মেয়ে, সেখানে তার মা বাবাও থাকে, আর মেয়েকে ছেড়ে দিল। কিছুতেই মেনে নিতে পারছে না। সকলে বোঝাচ্ছে, বরণডালা সাজানো হয়েছে, ছোটো বউ বড় বউ দুজনেই আছে। দুজনে চিন্তা করছে এই যে আয়ুষের বউ আসবে তাকে মা না হেনস্থা করে। কিন্তু ওই বাড়ির যে মেজ বউ, এতদিন সে ছোট হয়েই ছিল, সে বলছে মা যা করবে ঠিক কাজই করবে, আমরা এতদিন কাজকর্ম করেছি, খেটেছি, কেন নতুন বউ এসে কাজ করবে না? আমি এটা একেবারেই মানব না। বরণডালা তৈরি হয়ে গেছে, ওরা এত কথাবার্তা বলছে বলে শাশুড়ি মা ওদের ধমক দিল, কেন এত দেরি হচ্ছে? বলছে এই তো মা সাজানো হয়ে গেছে। এদিকে গাড়ি চলে এসছে, সবাই হই হই করে বাইরে বেরিয়ে গেল। নাতনিরা বলল ঠাম্মি কাকা এসে গেছে। মনের মধ্যে তোলপাড় করছে, 2 বছর ছেলেকে দেখেনি। তার স্বামী বলছে চলো ওকে বরণ করে নাও, তুমি না গেলে আমরা কি করে যাব? বলছে যাও যাও, তোমাদের ছেলে এসছে, আবার বিদেশি বউকে সাথে করে, সাথে আবার বাচ্চা আছে। ওদিকে গাড়ি থেকে নেমেছে আয়ুষ আর ওর বন্ধু, দুজনে নেমে আর দুজনের স্ত্রীকে নামাচ্ছে, বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। আয়ুষ আর ওর বন্ধু দুজনে ঘরের দিকে এগিয়ে আসছে। ওর মা ব্যস্ত হয়ে গেছে, ছেলে এসে গেছে তাই ওকে বরণ করতে হবে। বাবা বোঝাচ্ছে তুমি আর রাগ করে থেকো না, তুমি তো ছেলেটাকে ভালোবাসো, আমাদের ছোট ছেলে, আমরা সবাই ভালোবাসি, আমাদের নয়নের মণি, কেন তুমি এরকম করছো? ও তো এখানে আসতে চেয়েছিল, তুমি তো আসতে দাওনি, মান অভিমানের পালা এবার শেষ করে দাও। বউ বাচ্চা সাথে আছে, বলছে তুমি যত পারো ছেলের কথা বলো, বউ বাচ্চার কথা একেবারেই বলো না, বিশেষ করে বউয়ের কথা। আয়ুষ চলে এসছে, এসে মায়ের দিকে তাকিয়ে আছে, মা দেখে তাকে আর চোখে যেন বরণ করছে। বরণ হয়ে গেল, বরণ ডালাটা নিয়ে বৌদির হাতে দিয়ে দিল, তারপর মাকে জড়িয়ে ধরেছে মা বলে। ওর মা বলছে 2 বছর দেখা নেই তোমার সাথে, তুমি কি ভেবেছো যে বিদেশি মেয়েটা তোমাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে? আর যাকেই আনো না কেন আমি কিন্তু তাকে নিজের করে নিতে পারবো না। আয়ুষের মনে খুব কষ্ট হচ্ছে, ওর যে সত্যিকারের বউ সে তো হারিয়ে গেছে, তার বডি খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওরা খুঁজেও পায়নি, তাই রোশনাইকে সাজিয়ে নিয়ে এসছে। এও তো নাম বলেছে আবিরা, আবার আবিরা নামটাও এখানে চলবে না, আয়ুষের যে আসল বউ সেই নামেই পরিচিতি পেতে হবে, সবাই নামটা জানে। রোশনাই ভয় পাচ্ছে, বলছে আমি কি করব যদি কেউ প্রশ্ন করে? তখন আরেকজন বন্ধুর স্ত্রী বলছে যে তুমি
তো বুঝতেই পেরেছো তোমাকে নাটক করতে হবে। কেউ কিছু যদি বলে তুমি কিছু কথা বলবে না, চুপচাপ থাকবে। আর নামটা জেনে রাখো, আয়ুষের বইয়ের নাম, আর সেই নামে ডাকবে। আর তুমি সোজা চলে যাও, গিয়ে আয়ুষের মার কোলে বাচ্চাটাকে দিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও ভয় পাচ্ছে, বলছে তোমার একটা নতুন জীবন শুরু হলো। আয়ুষ তোমাকে হয়তো বলতো, কিন্তু বলতে পারিনি, আমাকে বলতে বলেছে, তাই আমি তোমাকে সবটা বলে দিলাম। আমরাও জানি তুমি এটা অভিনয় করছো, তাই তুমি কিছু মনে করো না। এদিকে দেখেছি মা ছেলের মান অভিমানের পালা চলছে, সবাই হাঁ করে তাকিয়ে আছে। দুই যা মুখ চাচাই করছে, এতদিন পর ওদের দেওর বাড়ি ফিরেছে, এবার বউ কেমন হবে সেই চিন্তায় ওরা ব্যাকুল। শাশুড়ি মা তো ছেড়ে কথা বলবে না, তার ছেলেকে কেড়ে নিয়েছিল, 2 বছর দেখা সাক্ষাৎ হয়নি, অনেক কথা শুনতে হবে রোশনাইকে। কী ঘটতে চলেছে আগামীতে দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।